আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সি গ্রেড ফার্মেসি কোর্সের মূল পাঠ্য বইয়ের 20 নম্বর পেজ থেকে আজকে আলোচনা করব, অর্থাৎ মডিউল 1 এর সেশন 3, যেখানে রয়েছে ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান। অর্থাৎ ঔষধ সম্পর্কে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। ঔষধ কি? অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই। তিনি পরীক্ষা নিরীক্ষা করে কিছু ঔষধের নাম লিখে দেন। আমরা সেই সব ঔষধ খেয়ে সুস্থ হয়ে উঠি। তাই সাধারণভাবে বলা যায় যে যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাই ঔষধ। ঔষধটি কেমন তা নির্ভর করে আমরা কোন ধরনের ডাক্তারের কাছে যাই তার উপর। এলোপ্যাথি ডাক্তার সাধারণত ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ খেতে দেন। অন্যদিকে হোমিওপ্যাথি ডাক্তার দেন সাদা মিষ্টি পাউডারের পুড়িয়া, ছোট ছোট দানাদার সাদা দানাদার মতো বড়ি বা কোনো তরল বা ড্রপারের করে 1-2 ফোঁটা খেতে দেয়। আবার যদি আমরা কবিরাজের কাছে যাই, অর্থাৎ কবিরাজ দেন বিট খুঁজে স্বাদের লতা পাতার মিশ্রণ। যে ধরনের ডাক্তারের কাছেই আমরা যাই না কেন, প্রত্যেকেই কিছু না কিছু ওষুধ দেন আরোগ্য লাভের জন্য। সুতরাং বলা যায় যে ঔষধের উদ্দেশ্য একটাই, সেটি কি? রোগ মুক্তি। অর্থাৎ ঔষধের উদ্দেশ্য হচ্ছে রোগ মুক্তি। চিকিৎসা শাস্ত্রেও ঔষধের সংজ্ঞা দেয় আরেকটু ব্যাপকভাবে। এই মতে সুস্বাস্থ্য রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ এবং অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আমরা যা যা করি তার সবই ঔষধের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ একজন ডায়াবেটিস রোগীর কথা ধরা যাক। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনি মুখে ওষুধ খান, সকাল বিকাল 1 ঘন্টা করে হাঁটেন, চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলেন, প্রতিবেলায় পরিমাণ মতো খাবার খান ইত্যাদি। আমরা জানি ডায়াবেটিস এমন একটি অসুখ যা কখনোই সম্পূর্ণ ভালো হয় না। এই রোগটিকে নিয়ন্ত্রণ করা যায় মাত্র। অর্থাৎ ডায়াবেটিস কখনোই ভালো হয় না, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ সুস্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য এই রোগীকে অবশ্যই অনেকগুলো কাজ করতে হবে বা বিধিনিষেধ মেনে চলতে হবে। শুধুমাত্র মুখে ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। এক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটা, ব্যায়াম, খাদ্যাভ্যাস সবগুলোরই সরাসরি ভূমিকা রয়েছে। ঔষধের ইংরেজি পরিভাষা হচ্ছে ড্রাগ অথবা মেডিসিন। দুটোকেই সাধারণত ব্যবহার করা যায়। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যে বস্তু গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়া তৈরি সক্ষম হয় তাকে ড্রাগ বলে। যেমন সিগারেট বা তামাকের নিকোটিন, চা কফির ক্যাফিন প্রভৃতি। সাধারণত ড্রাগ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ড্রাগ রোগ মুক্তি, রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, এমনকি নেশাদ্রব্য হিসেবেও ব্যবহৃত হয়। ড্রাগ কি হয়? ড্রাগ রোগ মুক্তি, রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, এমনকি নেশাদ্রব্য হিসেবেও ড্রাগ ব্যবহৃত হয়। অন্যদিকে যে সব ড্রাগ শুধুমাত্র রোগ মুক্তি এবং রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়
তাদেরকে বলা হয় মেডিসিন বা ঔষধ। বিষয়টা গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এখানে ড্রাগ বলতে কি বোঝানো হয়েছে, যে সিগারেট বা তামাকের নিকোটিন, চা, কফি, ক্যাফেইন ইত্যাদি। সাধারণত ব্যাপক অর্থে ড্রাগ ব্যবহৃত হয়। ড্রাগ কি করে? রোগ মুক্তি, রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ এবং নেশাদ্রব্য হিসেবেও ড্রাগ ব্যবহার করা হয়। কিন্তু অপরদিকে মেডিসিন শুধুমাত্র রোগ মুক্তি, রোগ প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাকে মেডিসিন বলা হয়। যেমন অ্যান্টিবায়োটিক, এটি একটি মেডিসিন। একজন দক্ষ ঔষধ বিজ্ঞানী তার জ্ঞান এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ড্রাগকে ঔষধে পরিণত করে। অর্থাৎ ঔষধ থেকে ড্রাগ হয় না, বরং ড্রাগ থেকে ঔষধ হয়। ড্রাগ সাধারণত দুটি উৎস থেকে প্রাপ্ত। ড্রাগ সাধারণত দুটি উৎস থেকে প্রাপ্ত। যেমন হচ্ছে প্রাকৃতিক উৎস বা ন্যাচারাল সোর্স, আরেকটি হচ্ছে কৃত্রিম সোর্স। যেমন ন্যাচারাল সোর্সকে বা প্রাকৃতিক উৎস বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণীদেহ এবং খনিজ হতে প্রাপ্ত। আর কৃত্রিম উৎস হচ্ছে ল্যাবরেটরিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। অর্থাৎ ড্রাগ কত প্রকার? আমরা ড্রাগের উৎস কয়টি? দুইটি। এটি আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতে পারে। ড্রাগকে বিশুদ্ধ রূপে আহরণ করে তার সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি হয় মেডিসিন। আমরা ওষুধের দোকানে যে বিভিন্ন রকম ঔষধ সাজানো অবস্থায় দেখি, প্রকৃতপক্ষে তাই মেডিসিন। একটি বিষয় হচ্ছে মেডিসিন সরাসরি খাওয়া যায় বা সেবন করা যায়, কিন্তু ড্রাগ সরাসরি খাওয়া যায় না বা সেবন করা যায় না। ঔষধের ইতিহাস, আমরা একটু ঔষধের ইতিহাস সম্পর্কে জেনে নেই। প্রাচীনকালে মানুষ রোগ মুক্তির জন্য যেসব ঔষধ ব্যবহার করত তার অধিকাংশই ছিল কি? ভেষজ। অর্থাৎ প্রাচীনকালে যে ঔষধ ব্যবহার করা হতো রোগ মুক্তির জন্য সবই ছিল ভেষজ। ভেষজ ঔষধের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো। বিভিন্ন প্রাচীন নথিপত্রে প্রমাণ পাওয়া যায় যে খ্রিস্ট জন্মের বহু আগে থেকেই চীন, ভারত, মিশর এবং গ্রিস ইত্যাদি সভ্যতায় গাছগাছড়া, লতাপাতা থেকে তৈরি ঔষধ ব্যবহার করা হতো। এবার্স প্যাপিরাস অর্থাৎ এবার্স প্যাপিরাস হলো এমন একটি প্রমাণ যা খ্রিস্টের জন্মের 1600 বছর আগে লিখিত। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এবার্স প্যাপিরাস কত সালে এই প্রমাণপত্রটি করা হয়? সেটি হচ্ছে খ্রিস্ট ধর্মের 1600 বছর আগে। খ্রিস্টের জন্মের 1600 বছর আগে লিখিত। অর্থাৎ এবার্স প্যাপিরাসটা লেখা হয় খ্রিস্টের জন্মের 1600 বছর আগে। আচ্ছা, এটি একটি 60 ফুট লম্বা এবং 1 ফুট চওড়া, এটাও কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে এবার্স প্যাপিরাস হচ্ছে 60 ফুট লম্বা এবং 1 ফুট চওড়া কাগজের স্ক্রল, যা অনায়াসে গুটিয়ে রাখা যায়। অর্থাৎ একটি কাগজের তৈরি স্ক্রল যা 60 ফুট লম্বা এবং 1 ফুট চওড়া, এটা এবার্স প্যাপিরাস। অর্থাৎ এটা হচ্ছে এবার্স প্যাপিরাস। হ্যাঁ, এবার্স প্যাপিরাস 60 ফুট লম্বা এবং হচ্ছে 1 ফুট চওড়া কাগজের স্ক্রল, যাকে অনায়াসে গুটিয়ে ফেলা যায়। আর এটি লেখা হয় কত সালে? খ্রিস্ট জন্মের 1600 বছর আগে। এতে আছে বিভিন্ন ধরনের
700টি ঔষধের বর্ণনা। এবার্স প্যাপিরাসে রয়েছে 700টি ঔষধের বর্ণনা এবং হচ্ছে 800টিরও বেশি ফর্মুলা। 700টিরও বেশি ঔষধের বর্ণনা রয়েছে এবার্স প্যাপিরাসে এবং হচ্ছে 800টিরও বেশি ফর্মুলা রয়েছে যা চিকিৎসায় ব্যবহার করা হতো। এসব ওষুধের মধ্যে রয়েছে এমন বিভিন্ন ওষুধের বর্ণনা যার অনেকগুলোই এমনকি বর্তমান শতাব্দীতেও ব্যবহার করা হয়। ইমহোটেপ ঐতিহাসিকরা ইমহোটেপ নামে খ্রিস্টপূর্ব প্রায় 2725 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 4748 বছর আগে 4748 বছর আগে, এটা আমরা এটা 5000 বছর আগে আমরা বলতে পারি, যেহেতু এটা আগের, এটা প্রায় 5000 বছর আগে। আচ্ছা, 2725 সালে ইমহোটেপ ঐতিহাসিকরা জন্মগ্রহণকারী মিশরের একজন বিখ্যাত চিকিৎসকের সন্ধান পেয়েছেন, যিনি মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির কৌশল আবিষ্কার করেন। পিরামিডের ভেতরে যে মমি পাওয়া যায় তা তিনি তৈরি করেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। অসামান্য প্রতিভার ইমহোটেপ ছিলেন একজন মিশরীয় সম্রাট বা ফারাও। অর্থাৎ ইমহোটেপ কে ছিল? ইমহোটেপ ছিল হচ্ছে একজন মিশরের সম্রাট বা ফারাও, কিন্তু তিনি অতি সাধারণ পোশাক পরতেন। ইমহোটেপ কি করতেন? অতি সাধারণ পোশাক পরতেন এবং সাদাসিধা জীবনযাপন করতেন। ইমহোটেপ সাদাসিধা জীবনযাপন করতেন এবং হচ্ছে অতি সাধারণ পোশাক পরতেন। তিনি ইতিহাসে একাধারে প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক হিসেবে বিবেচিত। অর্থাৎ তিনি হচ্ছেন ইতিহাসে একাধারে প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং হচ্ছে প্রথম চিকিৎসক হিসেবে বিবেচিত। কে? ইমহোটেপ। উনি হচ্ছেন ইমহোটেপ। অনেক প্রাচীন কালের হওয়াতে তার কর্মকাণ্ডের ব্যাপক বিবরণ পাওয়া যায় না। অর্থাৎ অনেক প্রাচীন হওয়ার কারণে তার কর্মকাণ্ডের ব্যাপক বিবরণ পাওয়া যায় না। এবার্স প্যাপিরাস অনুযায়ী তিনি অনেক গাছগাছড়া ঔষধ হিসেবে ব্যবহার করতেন, যার মধ্যে এসফাটিডা, খেজুর, রসুন, ক্যাস্টর অয়েল ইত্যাদি রয়েছে। তিনি যুদ্ধে আহত সৈন্যদের হাড় জোড়া লাগানোর জন্য বিশেষ ব্যান্ডেজ ও লতাপাতা ব্যবহার করতেন। আজ থেকে প্রায় 5000 বছর আগে ইমহোটেপ কিভাবে এত জটিল চিকিৎসা করতেন ভাবতে বিস্ময় লাগে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এবার্স প্যাপিরাস যেটা, এই এবার্স প্যাপিরাস এই নথিটা কিন্তু এই ইমহোটেপ করেছেন। হ্যাঁ, ইমহোটেপ তৈরি করেছেন। এটি খ্রিস্ট জন্মের 1600 বছর আগে লিখিত। এটি 60 ফুট লম্বা, অর্থাৎ এবার্স প্যাপিরাস 60 ফুট লম্বা, 1 ফুট চওড়া কাগজের স্ক্রল, যা অনায়াসে গুটিয়ে রাখা যায় এবং হচ্ছে এখানে 700টি ওষুধের বর্ণনা করা হয়েছে এবং 800টিরও বেশি ফর্মুলা যা চিকিৎসায় ব্যবহার করা হতো। উনি হচ্ছেন ইমহোটেপ। আচ্ছা, এবার হচ্ছে সেননাং হচ্ছে চায়নার
আপনার এই যে ইমহোটেপ উনি কিন্তু মিশরের, হ্যাঁ, মিশরের সম্রাট বা ফারাও ছিল, এটা আমরা মনে রাখবো। এখান থেকে প্রশ্ন আসবে। সেননাং, সেননাং কে? এটা হচ্ছে চীনারা খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে থেকে ভেষজ ঔষধ ব্যবহার করত। চীনারা কি করত? খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে থেকে ভেষজ ওষুধ ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 2000 সালে চীনের সম্রাট সেন-নাং রচনা করেন। অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 সালে চীনের সম্রাট সেন-নাং রচনা করেন পেন্টিসাও পেন্টিসাও নামের এক ভেষজ গ্রন্থ। তাহলে যদি প্রশ্ন আসে কি হবে? যদি প্রশ্ন আসে পেন্টিসাও নামের ভেষজ গ্রন্থ কত সালে রচনা করা হয়, তাহলে কি হবে? খ্রিস্টপূর্ব 2000 সালে চীনের সম্রাট রচনা করেন। হ্যাঁ, এটিই এখন পর্যন্ত সবচেয়ে পুরনো চৈনিক ঔষধ বিষয়ক বই। অর্থাৎ পেন্টিসাও হচ্ছে আহ, আহ, এখন পর্যন্ত পুরনো ঔষধ বিষয়ক বই। তিনি চীনের সম্রাট হলেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। এমনকি নতুন ঔষধ নিজের শরীরেও প্রয়োগ করতেন। তার গাছপালার প্রতি বিশেষ আগ্রহ ছিল। সেই সময় একবার চীনে শিকারের অভাবে দুর্ভিক্ষ দেখা দিলে সেন-নাং তার জনগণকে চাষাবাদে উৎসাহিত করেন। এ সময় তিনি তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন। আর এই অবদানের জন্য তাকে চীনের কৃষির জনক বলা হয়। অর্থাৎ সেন-নাংকে চীনের কৃষির জনকও বলা হয়। কথিত আছে যে সেন-নাং প্রথম চা আবিষ্কার করেন। তিনি চা প্রস্তুত প্রণালী কথিত আছেন যে সেন-নাং প্রথম চা আবিষ্কার করেন। হ্যাঁ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তিনি চা প্রস্তুত প্রণালী এবং ঔষধি গুণ সম্পর্কে জনগণকে অবহিত করেন। তিনি চিকিৎসা কাজে ব্যবহৃত উদ্ভিদের শ্রেণীবিন্যাস এবং মানদণ্ড তৈরি করেন। সেন-নাংকে চীনের কৃষির জনক বলা হয় এবং হচ্ছে তিনি প্রথম কি করেন? চা আবিষ্কার করেন। সেন-নাং চা আবিষ্কার করেন। হ্যাঁ, আর তিনি চীনের সম্রাট ছিলেন। এভাবে তিনি 365টি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ঔষধের তালিকা তৈরি করেন। সেন-নাং কি করেন? 365টি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ঔষধের তালিকা তৈরি করেন। সেন-নাং যেসব ঔষধের কথা উল্লেখ করেছেন তার মধ্যে আজকের দিনেও ব্যবহৃত হয় এমন ওষুধ যেমন রুবার্ব, পডোফাইলাম, জিনসেং, ইফিড্রা ইত্যাদি রয়েছে। আর এই কাজকে চৈনিক ফার্মাকোপিয়ায় ভিত্তি হিসেবে ধরা হয়। উনি হচ্ছেন সেই সেন-নাং। উনি ছিলেন কি? উনি ছিলেন চীনের সম্রাট। এরপর আমরা আসি চরক। চরক উনি হচ্ছে ভারতের। হ্যাঁ, ভারতীয় সভ্যতার চিকিৎসকেরা অত্যন্ত সতর্কতার সাথে ভেষজ লতাপাতাকে তাদের ঔষধি গুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেন। খ্রিস্টপূর্ব
প্রায় 800 সালে চরক তার লিখিত চরক সংহিতা চরক সংহিতা বইতে এরকম 50টি শ্রেণী তৈরি করেন, যার প্রতিটিতে ছিল 10টি করে ঔষধ। তার মতে এই 500 ধরনের ঔষধ ছিল একজন এই আহ, চিকিৎসকের মূল হাতিয়ার। চরক ছিলেন কাশীর মহারাজ বা রাজবৈদ্য। তিনি তার ঔষধগুলোকে আসব, অরিষ্ট, বটিকা, চূর্ণ, তৈল ইত্যাদি উপস্থাপনায় বা ডোজেস ফর্মে তৈরি করতেন। তার চিন্তাধারা ও চিকিৎসা পদ্ধতির হাত ধরে আজকের আয়ুর্বেদীয় শাস্ত্রের প্রতিষ্ঠা। তার চরক সংহিতা বইটি আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই। তিনি শরীরবিদ্যা, রোগতত্ত্ব এবং ভ্রূণবিদ্যার সুপণ্ডিত ছিলেন। চরক কি ছিলেন? শরীরবিদ্যা, রোগতত্ত্ব এবং ভ্রূণবিদ্যার সুপণ্ডিত ছিলেন। তিনি ওষুধের উৎসগুলোকে উদ্ভিজ, প্রাণীজ ও খনিজ এই 3 ভাগে বিভক্ত করেন। তার বই থেকে আমরা আজ থেকে প্রায় 2800 বছর আগে ভারতীয় উপমহাদেশে কি ধরনের অসুখ হতো, সেগুলোর চিকিৎসায় কি ওষুধ ব্যবহার করা হতো, কিভাবে সেগুলো তৈরি হতো এবং কোন মাত্রায় ব্যবহার হতো, এমনকি রোগীর তথ্য হিসেবে এসব বিষয়ে জানতে পারি। ইউরোপের বিজ্ঞানীরা তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ইউরোপের বিজ্ঞানীরা চরককে কি উপাধি দিয়েছেন বা কি হিসাবে অভিহিত করেছিলেন? সেটি হচ্ছে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক, অর্থাৎ চরককে বলা হয় ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক। এবং চরকের লেখা বইটির নাম হচ্ছে কি? চরক সংহিতা। এটি হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই। এরপর হচ্ছে সুশ্রুত। একইভাবে খ্রিস্টপূর্ব প্রায় 600 সালে সুশ্রুত তার সুশ্রুত সংহিতা বইতে 760 ধরনের ওষুধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী 7টি গোষ্ঠীতে ভাগ করেন। প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি তিনি প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন। ভারতীয় সভ্যতায় তিনি অস্ত্রোপচার এবং শল্য চিকিৎসায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি অস্ত্রোপচারে ব্যবহৃত 120টি বিভিন্ন যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন, যা আজও অনুসরণ করা হয়। তিনি ছিলেন বেনারসের অধিবাসী। গঙ্গা নদীর তীরে ছিল তার হাসপাতাল। অর্থাৎ সুশ্রুতের হাসপাতাল কোথায় ছিল? গঙ্গা নদীর তীরে। চরক এবং সুশ্রুত যে কাজ করে গেছেন সেগুলোই আজকের আয়ুর্বেদীয় শাস্ত্রের ভিত্তি। ভারতীয় জনগণের একটি বড় অংশ এখনো আয়ুর্বেদীয় শাস্ত্রমতে চিকিৎসা গ্রহণ করে। উনি হচ্ছেন সুশ্রুত। হিপোক্রেটিস ওষুধ বিজ্ঞানের ইতিহাসে ইউরোপের, বিশেষ করে গ্রিস এবং
রোমের চিকিৎসকদের অবদান সুবিদিত। তাদের মধ্যে হিপোক্রেটিস, ডিওস্কোরাইডিস, গ্যালেন প্রমুখ অত্যন্ত উল্লেখযোগ্য। হিপোক্রেটিস এতই বিখ্যাত যে তাকে ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা ফাদার অব মেডিসিন নামে অভিহিত করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিপোক্রেটিসকে ইউরোপিয়ানরা কি বলেছেন? ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা ফাদার অব মেডিসিন নামে অভিহিত করেছেন। অর্থাৎ হিপোক্রেটিসকে ফাদার অব মেডিসিন বলা হয়। তিনি খ্রিস্টপূর্ব 425 সালে গ্রিসে জন্মগ্রহণ করেন। তার লিখিত বইয়ের নাম ম্যাটেরিয়া মেডিকা, যা তার মৃত্যুর বহু বছর পর পর্যন্ত মেডিকেল কলেজগুলোতে পড়ানো হতো। বইটিতে অসংখ্য গাছগাছড়ার জাত, ওষুধ, সেগুলোর তৈরির প্রক্রিয়া, সেবনবিধি ও মাত্রা ইত্যাদি রয়েছে। তিনি চিকিৎসকদের নৈতিকতা উপর খুব জোর দিতেন, যে কারণে নবীন চিকিৎসকদের পেশায় প্রবেশকালে নৈতিকতার শপথ নেয়ার জন্য হিপোক্রেটিক ওথ রচনা করেন, যা আজও পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। উনি হচ্ছেন হিপোক্রেটিস। হিপোক্রেটিসকে বলা হয় ফাদার অফ মেডিসিন। এরপর আছে ডিওস্কোরাইডিস। ডিওস্কোরাইডিস 30 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে রোমে চলে যান এবং কালক্রমে সেখানে বিখ্যাত সম্রাট নিরোর প্রধান চিকিৎসক নিযুক্ত হন। সম্রাট ও সেনাবাহিনীর সাথে তিনি বিভিন্ন দেশে গিয়েছেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের চাইতে সেই সব দেশের চিকিৎসকদের সাথে কথা বলে তথ্য বিনিময়ে তিনি বেশি আগ্রহী ছিলেন। এভাবে তিনি বিভিন্ন দেশের সহস্রাধিক গাছগাছড়ার ছবি এঁকে এগুলোর ঔষধি গুণাগুণের কথা লিপিবদ্ধ করে দ্য ম্যাটেরিয়া মেডিকা নামে বই লিখে গেছেন। অর্থাৎ তিনি কি বই লিখেছেন? দ্য ম্যাটেরিয়া মেডিকা নামের বই লিখে গেছেন। পরবর্তীকালে তিনি এই গ্রন্থ ইউরোপ, মধ্যপ্রাচ্যে ও ভারতে অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়। তার মৃত্যুর 1500 বছর পরেও এই বইটি মেডিকেল ছাত্রদের পাঠ্য ছিল। উনি হচ্ছেন ডিওস্কোরাইডিস। এরপর হচ্ছে গ্যালেন। রোমের আরেকজন অত্যন্ত বিখ্যাত চিকিৎসক গ্যালেন 130 সালে জন্মগ্রহণ করেন। 130 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অনেক ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন প্রথম ফার্মাসিস্ট, কারণ তিনি চিকিৎসার পাশাপাশি ওষুধ সামগ্রী প্রস্তুত ও বিক্রি করতেন। তাহলে চিকিৎসা শাস্ত্রের প্রথম ফার্মাসিস্টকে, ইতিহাসের প্রথম ফার্মাসিস্ট হচ্ছে গ্যালেন। তিনি মলমকে উন্নত করেন, ইমালশান আবিষ্কার করেন। অর্থাৎ তিনি কি করেন? মলমকে উন্নত করেন এবং সে ইমালশান আবিষ্কার করেন। এবং পরবর্তীতে
এখান থেকে সর্বপ্রথম কোল্ড ক্রিম তৈরি করেন। তার লেখা চিন্তাধারা ও চিকিৎসা পদ্ধতি প্রায় 2000 বছর ধরে চিকিৎসা শাস্ত্রকে প্রভাবিত করছে। তিনি ছিলেন হিপোক্রেটিসের চিন্তাধারার সমর্থক। তিনি বিশেষ করে শরীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচন করেন। তিনি সে সময় রোমে সব ব্যবচ্ছেদ কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু গ্যালেন থেমে যাননি। তিনি বানর ও শূকরের দেহ ব্যবচ্ছেদ করেন এবং ধারণা করেন যে এদের সাথে মানবদেহের অনেক মিল রয়েছে। গ্যালেন স্নায়ুতন্ত্রের উপর বহু পরীক্ষা করে তত্ত্ব প্রদান করেন যে মস্তিষ্ক সব মাংসপেশির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক সব মাংসপেশির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, এই তত্ত্ব প্রদান করেন কে? গ্যালেন। উনি হচ্ছেন সেই গ্যালেন। আল-রাজি অন্যান্য সভ্যতার তুলনায় আরব চিকিৎসকদের ইতিহাসের অত্যন্ত নবীন। মাত্র প্রায় 1000 বছর পূর্বে এই চিকিৎসকরা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে তাদের অসামান্য জ্ঞান প্রতিভার স্বাক্ষর রাখেন। এদের মধ্যে আল-রাজি, ইবনে সিনা প্রমুখ ছিলেন অত্যন্ত উল্লেখযোগ্য। আল-রাজি চিকিৎসার মূল ভিত্তি হিসেবে রসায়নকে গ্রহণ করেন। তখন রসায়নকে বলা হতো আলকেমি। তিনি রসায়ন শাস্ত্রের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম চিকিৎসা ক্ষেত্রে গাছগাছড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহার শুরু করেন। ইউরোপের বিজ্ঞানীরা আল-রাজিকে রেজেস নামে ডাকতেন। তিনি 865 খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন। তাহলে আল-রাজি ইরানে জন্মগ্রহণ করেন 865 খ্রিস্টাব্দে। পেশাগতভাবে তিনি ছিলেন ইরাকের বাগদাদে অবস্থিত বিখ্যাত মুক্তাদারি হাসপাতালের প্রধান। তিনি প্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন। আল-রাজি কি করেন? প্রথম গুটি বসন্ত এবং হামের চিকিৎসা শুরু করেন। ফুলের পরাগ রেণু থেকেও যে অ্যালার্জি হতে পারে তা তিনি প্রমাণ করেন। অর্থাৎ ফুলের রেণু থেকেও অ্যালার্জি হতে পারে তা প্রমাণ করেন কে? আল-রাজি। এছাড়া তিনি প্রথম অনুধাবন করেন যে শরীরে রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ হলো জ্বর। অর্থাৎ শরীরে রোগ বিকাশের প্রথম ধাপ হলো জ্বর। তিনি প্রথম অনুধাবন করেন। কিতাব আল-মনসুরি, আল-হাওয়ি, মানলা ইয়াহুদুর আল-তাবিব ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। উনি হচ্ছেন আল-রাজি। ইবনে সিনা 1980 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা। তিনি তিতা ও বিষাদ ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু এবং সুগন্ধময় করার উপায় হিসাবে সিরাপ আবিষ্কার করেন। বটিকাকে চিনির প্রলেপ দিয়ে সুগার কোটেড করেন।
হাতের বদলে স্বাস্থ্যসম্মতভাবে বটিকা তৈরির জন্য কাঠের সাজ তৈরি করেন। পরবর্তীতে তার অনুকরণে ট্যাবলেট মেশিন আবিষ্কৃত হয়। তিনি ইউনানি চিকিৎসা বিজ্ঞানকে এতটাই উন্নত করেন যে তিনি তিনি ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। তার বিখ্যাত গ্রন্থ কানুন সপ্তদশ শতাব্দীর প্রথম পর্যন্ত ইউরোপের বিভিন্ন মেডিকেল কলেজে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হতো। এই বইটি থেকে প্রমাণিত হয় যে তিনি গ্রিক এবং আরব বিজ্ঞানী বৃন্দ এবং ভারতের চরক ও সুশ্রুত দ্বারা প্রভাবিত হয়ে এদের ভালো দিকগুলো গ্রহণ করেছিলেন। ইবনে সিনা অবিস্মরণীয় হয়ে আছেন ফার্মাকোলজিতে তার অসামান্য অবদানের জন্য। তিনি প্রথম সংক্রামক রোগ এবং যৌন রোগের ধারণা দেন। ইবনে সিনা তিনি প্রথম কি দেন? সংক্রামক রোগ এবং যৌন রোগের ধারণা দেন। তিনি রোগের শ্রেণীবিন্যাস করেন এবং স্বাস্থ্যবিধি প্রণয়ন করেন। স্বাস্থ্যবিধির আওতায় রোগ সংক্রমণকালে রোগীর পৃথকভাবে রাখার ব্যবস্থাও প্রবর্তন করেন। তিনি দুঃখের বিষয় যে রাজরোষের শিকার হয়ে ইবনে সিনাকে অকালে প্রাণ দিতে হয়।